আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহ পাকের রহমতে সবাই বাবা-মা, ভাই-বোন সবাইকে নিয়ে করোনাকালীন সময়ের মধ্যে এবং প্রচণ্ড শীতের মধ্যে সবাই সুস্থ আছো এবং সুন্দর আছো। হ্যাঁ, আমিও তোমাদের দোয়ার বরকতে এবং মহান আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। যাই হোক, আজকের অনলাইন ক্লাস কোচো ডিগ্রি কলেজ এর আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মান্নান খান, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, কোচুয়া ডিগ্রি কলেজ, কচুয়া, বাগেরহাট। সেই সঙ্গে পাঠ পরিচিতি উল্লেখ করছি। একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কোষ ও এর গঠন এর যে কোনো একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছি। চিত্রগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে কিসের চিত্র দেয়া আছে তোমরা বলতে পারো কিনা একটু চেষ্টা করে দেখো। প্রথমে যে চিত্রটা দেয়া আছে দেখো, তোমরা হয়তো নবম দশম শ্রেণীতে এ বিষয় সম্পর্কে একটু পড়েছো। এটা একটা ব্যাকটেরিয়ার চিত্র, আর এখানে একটা কোষের চিত্র দেয়া আছে। তো এখানে এটাও একটা কোষ, এটাও একটা কোষ। এই দুই কোষের ভিতরে কি পার্থক্য আছে একটু যদি লক্ষ্য করো, তাহলে দেখতে পারবে যে এখানে এই যে একটা নিউক্লিয়াস আছে, সুন্দর সুগঠিত ভাবে একটা নিউক্লিয়াস আছে, কিন্তু এখানে কোনো নিউক্লিয়াস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। কাজেই তোমরা একটু চিন্তা করো আজকের পাঠের বিষয়টা কি হতে পারে। তাহলে আমাদের আজকের পাঠের বিষয়কে আমরা একটু দেখি। হ্যাঁ, আজকের পাঠের বিষয় হচ্ছে প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল ও ইউক্যারিওটিক সেল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা আদি কোষ ও প্রকৃত কোষ কি তা বলতে পারবে। প্রোক্যারিওটিক সেল ও ইউক্যারিওটিক সেলের মধ্যে পার্থক্য করতে পারবে। তাহলে আমরা আমাদের আজকের পাঠের বিষয় কি ছিল? প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল। তোমরা কি বলতে পারবে এই প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল এই দুই প্রকার সেল কিসের উপর ভিত্তি করে এই দুই ভাগে তাদেরকে ভাগ করা হয়েছে? হ্যাঁ, দেখো, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের, প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল। এবার আসো এই প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল এর পর্যায়ক্রমিক ভাবে কিছু তুলনামূলক পার্থক্য তোমাদের এখন দেখাবো। মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। দেখো, প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল দুটো গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত হয়। এই গ্রিক শব্দ দুটো হচ্ছে প্রোক্যারিওটিক এর হচ্ছে প্রো মানে হচ্ছে আদি, আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস।
নিউক্লিয়াস। তাহলে দাঁড়ালো, একবারে দাঁড়ালো কি আদি নিউক্লিয়াস। আদি নিউক্লিয়াস। তাহলে আদি নিউক্লিয়াস কি? তাহলে আদি নিউক্লিয়াস হচ্ছে যার নিউক্লিয়াস সুগঠিত নয়। আদি নিউক্লিয়াস বলতে বোঝায় সুগঠিত নিউক্লিয়াস নেই যার, তাকে সুগঠিত নয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আচ্ছা, এরপরে আসো ইউক্যারিওটিক। ইউ শব্দের অর্থ হচ্ছে প্রকৃত বা সুগঠিত। প্রকৃত বা সুগঠিত। সুগঠিত। আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তাহলে দেখা গেল কি দাঁড়ালো, আদি নিউক্লিয়াস একটা, আর এটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস বা সুগঠিত নিউক্লিয়াস। প্রকৃত নিউক্লিয়াস। নিউক্লিয়াস অর্থাৎ কি দাঁড়ালো, নিউক্লিয়াস সুগঠিত। নিউক্লিয়াস সুগঠিত বা সুগঠিত গঠিত নিউক্লিয়াস যুক্ত কোষ। এখন আসো সুগঠিত নিউক্লিয়াস এবং সুগঠিত নয় নিউক্লিয়াস বলতে কি বোঝায় সেটা একটু দেখানোর চেষ্টা করি। তো প্রথমে আমরা একটা সুগঠিত নিউক্লিয়াস একটু আঁকার চেষ্টা করি। দেখো, আচ্ছা, এর বাইরের থেকে এখন এরকম একটু মেমব্রেন দিয়ে দাও। এটাকে একটু মোটা করে দাও। আচ্ছা, এরপরে এর গায়ের উপরে একটু রাইবোসোমের দানা দিয়ে দাও। আচ্ছা, এই যে নিউক্লিয়াসটা তোমরা দেখতে পাচ্ছ, এই নিউক্লিয়াসে এই বাইরের দিকে যে পর্দাটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন। এরপরে দেখো
এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আচ্ছা, এছাড়া আছে নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন বা ক্রোমাটিন আর হলো নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে এখানে আমরা দেখতে পাইলাম এটা একটা সুগঠিত নিউক্লিয়াস বা প্রকৃত নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আচ্ছা, এই গেল প্রকৃত নিউক্লিয়াস বা সুগঠিত নিউক্লিয়াস। তাহলে সুগঠিত নিউক্লিয়াস আমরা দেখতে পাইলাম, এবার হচ্ছে সুগঠিত নয়। মনে করো যে এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস যদি না থাকে, এই দুটো অংশ যদি না থাকে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, তাহলে কি এই নিউক্লিয়াসের অস্তিত্ব বোঝা যাবে? বোঝা যাবে না। অর্থাৎ এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস যদি না থাকে, তাহলে সেই নিউক্লিয়াসকে বলা হয় আদি নিউক্লিয়াস। কি হলো? নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস এই দুটো যদি না থাকে, না থাকলে তাকে বলা হবে আদি নিউক্লিয়াস। আদি নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তাহলে আমরা দেখতে পাইলাম যে সুগঠিত নিউক্লিয়াস কি? সুগঠিত নিউক্লিয়াস হচ্ছে যে নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস সহ অন্যান্য অংশগুলো বিদ্যমান থাকে, তাকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস বা প্রকৃত নিউক্লিয়াস। আর যে নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস থাকে না, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস না থাকলে আর বাকি অংশগুলো থাকার প্রশ্নই আসে না, এই ধরনের যে নিউক্লিয়াস থাকবে তাকে বলা হয় আদি নিউক্লিয়াস। আচ্ছা, এবার আসো বাকি অংশে আমরা ফিরে যাই। তো এরপরে যদি আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ হয়, তাহলে সেই কোষে কি কি অঙ্গাণু থাকবে? আর যদি প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ হয়, তাহলে সেই কোষে কি কি অঙ্গাণু থাকবে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রকৃত কোষ যেটা আছে, সেই কোষে রাইবোসোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। আচ্ছা, রাইবোসোম ছাড়া আর কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। আর এখানে রাইবোসোম সহ সকল কোষীয় অঙ্গাণু বিদ্যমান। রাইবোসোম
সহ সহ সকল কোষীয় অঙ্গাণু বিদ্যমান। সকল কোষীয় অঙ্গাণু বিদ্যমান। আচ্ছা, এবার আসো, এই যে রাইবোসোম থাকে, এই রাইবোসোমটা তোমরা জানো যে রাইবোসোমের দুই ধরনের একক থাকে, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S। তাহলে এই ক্ষেত্রে আদি কোষের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে 70S ধরনের রাইবোসোম, হচ্ছে 70S ধরনের। আর প্রকৃত কোষের ক্ষেত্রে এটা হচ্ছে 70S ও 80S উভয় ধরনের হতে পারে। 80S ধরনের। এবার আসো, যখন কোষটা বিভাজিত হয় তখন আদি কোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয় এবং প্রকৃত কোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয়। কোষ বিভাজন হয় হচ্ছে, এটা আদি কোষ অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়। অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়। আর এটার ক্ষেত্রে দেখা যায় হচ্ছে মাইটোসিস ও মিয়োসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়। মাইটোসিস ও মিয়োসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়। মিয়োসিস। এবার আসো অপেরণ। অপেরণ আছে আর প্রকৃত কোষে অপেরণ নেই। এখন প্রশ্ন হচ্ছে অপেরণ কি? অপেরণ হচ্ছে উদ্দীপক জিন, এরকম উদ্দীপক জিন, নিয়ন্ত্রক জিন, নিয়ন্ত্রক জিন, গাঠনিক জিন, জিন, চালক জিন, এই জিনগুলো যদি একত্রে কাজ সম্পন্ন করে, একত্রে কাজ সম্পন্ন করে, তাহলে তাকে অপেরণ বলে। অপেরণ বলে। আর এক্ষেত্রে দেখা যায় উক্ত জিনগুলো আলাদা আলাদা ভাবে ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। তাহলে আমরা দেখতে পাইলাম যে হচ্ছে উদ্দীপক জিন, নিয়ন্ত্রক জিন এবং গাঠনিক জিন, চালক জিন, এরা একত্রে মিলে যখন কোনো কাজ সম্পন্ন করে তখন তাকে অপেরণ বলে। আদি কোষের ক্ষেত্রে এই অপেরণ লক্ষ্য করা যায়, অর্থাৎ এই জিনগুলো আলাদা আলাদা ভাবে তাদের কাজ সম্পন্ন করতে পারে না, এরা একত্রিত হইয়া কাজ সম্পন্ন করে থাকে। আর এই ক্ষেত্রে দেখা যায় যে এই যে জিনগুলো আছে, এই জিনগুলো আলাদা আলাদা ভাবে তাদের
নির্দিষ্ট কাজ সম্পন্ন করে থাকে। এছাড়া দেখা যায় প্রোক্যারিওটিক জীবের ক্ষেত্রে সবাত শ্বসন, অবাত শ্বসন লক্ষ্য করা যায়, আর ইউক্যারিওটিক জীবের ক্ষেত্রে সবাত শ্বসন লক্ষ্য করা যায়। আমরা প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের তুলনামূলক বিবরণ দেখলাম। আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত। তো বাড়ির কাজ, বাড়িতে ইউক্যারিওটিক সেল এবং প্রোক্যারিওটিক সেলের মধ্যকার পার্থক্যটা তৈরি করতে হবে এবং গুরুত্ব সহকারে এটাকে দেখতে হবে, কারণ আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তখন এই প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল কথাটা বারবার চলে আসবে। তখন এগুলো বুঝতে না পারলে তোমাদের মূল যে পাঠের বিষয় তখন যেটা থাকবে সেটা তোমাদের বুঝতে সমস্যা হবে। কাজেই ইউক্যারিওটিক সেল এবং প্রোক্যারিওটিক সেল সম্পর্কে বিস্তারিত তোমরা দেখবে। এখানে আমি যেটা দেখাইছি, এছাড়া তোমরা বইয়ের সাহায্য নিবে। যদি বইতে আরো বাড়তি কোনো কিছু থেকে থাকে তাহলে সেগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।